নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের সাথে থাকবে গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য, যেগুলো তোমাদের এক্সামের প্রতিটি প্রশ্নকে আরও তোমাদের মান কিন্তু বাড়িয়ে দেবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব অলরেডি তোমরা করেই রেখেছো। তো চলো আমরা শুরু করি। তার আগে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা উইদিন এ সেকেন্ড কিন্তু দিয়ে থাকি। তো অবশ্যই সকালে যুক্ত হবে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে। তো আমাদের প্রথম আজকের প্রশ্ন রয়েছে, টোটো উপজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? তো টোটো একটি উপজাতি রয়েছে, একটি ট্রাইব, যেটা আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় কিন্তু এটা আমরা দেখতে পাই। আর এটি হচ্ছে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম একটি জনজাতি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল? তো ভারতীয় সংবিধান আমাদের কবে কার্যকর হয়েছিল? এই ভারতের সংবিধান আমাদের গ্রহণ করা হয়েছিল গণপরিষদের, যেটা আমাদের মাধ্যমে 26শে নভেম্বর 1949। এই 26শে নভেম্বর তারিখটা আমরা কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস হিসেবে পালন করে আসছি। এবং 26শে জানুয়ারি 1950 সালে এই সংবিধানকে কার্যকর করা হয়েছিল সম্পূর্ণ ভারতে। এই দিন থেকে আমরা প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছি ভারত। তো অবশ্যই 26 জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। অপশান নাম্বার যেটা আমাদের রয়েছে বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমরা দেখব, এটা আমরা তো বলেই দিলাম। পরবর্তী প্রশ্ন আছে যে বাংলাদেশের সঙ্গে নিচের কোন রাজ্যটি সীমানা যুক্ত নেই? তো বাংলাদেশের সাথে আমাদের কোন রাজ্যের সীমানা নেই সেটা জানতে চেয়েছে। তো অবশ্যই আমাদের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে বা প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন অবশ্যই একটা থাকবে। তো এখানে বাংলাদেশের সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্যের সীমানাগুলো রয়েছে সেগুলো দেখে নাও। ফার্স্টে কিন্তু দেখবে এখানে বলা হয়েছে কোনটা নেই, তো মণিপুর কিন্তু আমাদের এখানে নেই। মণিপুর এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ এখানে মিজোরাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ঠিক উত্তর পূর্বে যেটা অবস্থান করছে আসাম, সেটাও কিন্তু অবস্থান করছে এই বাংলাদেশের বর্ডারে। টোটাল 5টি এমন রাজ্য রয়েছে যারা কিন্তু আমাদের বাংলাদেশের সাথে সীমানা কিন্তু কানেক্ট করছে। কোন কোন রাজ্যগুলো দেখে নাও আর একবার: পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারত ছাড়ো আন্দোলন এটি কত সালে শুরু হয়েছিল? তো ভারত ছাড়ো আন্দোলন যেটি শুরু হয়েছিল 1942 সালে। 1942-এর 9 আগস্ট যে ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়ান মুভমেন্ট, এটি কিন্তু চালু হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, টেলুরিয়াম এটি আসলে কি? তো টেলুরিয়াম এটি রয়েছে, এটি একটি ধাতুকল্প। নেক্সট আমরা দেখব যে ধাতুকল্প হলো এমন একটি মৌল যার মধ্যে কিন্তু ধাতু এবং অধাতু উভয়েরই কিন্তু যে গুণাগুণ রয়েছে বা উভয়েরই যে গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলো বর্তমান থাকে। যেমন কয়েকটা আরও উদাহরণ রয়েছে, সিলিকন, জার্মেনিয়াম, এগুলোও কিন্তু ধাতুকল্পরই উদাহরণ। আর সিলিকন যেটা রয়েছে অবশ্যই এটা আমাদের সেমিকন্ডাক্টর। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে যে সংস্থা গঠিত হয়েছে যেটা হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু জেনে রাখতে হবে, আমরা একটু দেখে নেব। এটা গঠন করা হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগকে তৈরি করা হয়েছে। নীতি এর ফুল ফর্ম রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে এবং এর বর্তমান অবস্থান রয়েছে সদর দপ্তর, যেটা নয়াদিল্লিতে অবস্থান করছে। এবং বর্তমান চেয়ারপারসন রয়েছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ আমাদের পিএমই কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন এই নীতি আয়োগের। পরবর্তী রয়েছে বর্তমান নেতৃত্বের মধ্যে চেয়ারপারসন রয়েছেন নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারপারসন রয়েছেন সুমন বেরি এবং সিইও রয়েছেন নীতি আয়োগে বিভিআর সুব্রমণিয়াম। এই তিনটেই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, যখন কোনো ব্যক্তির কাজ করার সামর্থ্য ও ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পায় না, তখন তাকে কী বলা হয়? যেমনটা এখন বর্তমানে আমাদের সকলের যে পরিস্থিতি চলছে, ছাত্রদের ক্ষেত্রে বলছি সেটা, তাই না? তো এটাকেই কিন্তু বলা হয়ে থাকে সাধারণ ভাষায় মুক্ত বা উন্মুক্ত বেকারত্ব। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে।
যখন কোনো ব্যক্তির কাজ করার সামর্থ্যও থাকে এবং তার ইচ্ছাও থাকে, তা সত্ত্বেও সে যখন কাজটা পাচ্ছে না, তখন সেটাকে বলা হয়ে থাকে মুক্ত বেকারত্ব। এটি একটি অর্থনৈতিক টার্মস। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? তো ভারতীয় সংবিধানের যে ড্রাফটিং কমিটি, যার সভাপতি ছিলেন অবশ্যই বি আর আম্বেদকর। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে, ফিল্ডস মেডেল পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো ফিল্ডস মেডেল যেটি কিন্তু গণিতের ক্ষেত্রে এটি দেওয়া হয়। এটাকে অনেকে আবার গণিতের নোবেলও কিন্তু বলা হয়ে থাকে। প্রতি 4 বছর অন্তর এটিকে প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কত নম্বর অংশে রয়েছে? তো অবশ্যই আমাদের ভারতের যে সংবিধানের মৌলিক অধিকারগুলো রয়েছে, যেগুলো সংবিধানের 3য় নম্বর অংশ অর্থাৎ পার্ট নাম্বার 3তে রয়েছে, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 12 থেকে শুরু করে আমাদের 35 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের টোটাল কিন্তু আগে 7টা কিন্তু মৌলিক অধিকার ছিল। যদিও সম্পত্তির অধিকারকে সেটা সরিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে সেটা লিগ্যাল রাইটের অন্তর্গত রয়েছে, যেটা আগে 31 নম্বর আর্টিকেলে ছিল, এখন সেটা 300 নম্বর আর্টিকেলে রয়েছে। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে তোমরা সকলে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মাদার অফ অল গেমস এটি কাকে বলা হয়ে থাকে? তো আমাদের যে জিমন্যাস্টিক যে গেমস রয়েছে, এটাকে বলা হয়ে থাকে মাদার অফ অল গেমস। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মহাকাশ দিবস এটি কবে পালন করা হয়ে থাকে? তো জাতীয় মহাকাশ দিবস এটা ভারতে পালন করা হয় 23শে আগস্ট তারিখ থেকে। কেন পালন করা হচ্ছে এই সম্পর্কিত তথ্য আমরা একটু দেখে নিই। এখানে কিন্তু এটা পালন করা হচ্ছে, তার মূল কারণ চন্দ্রযান 3 এর সাফল্য। সফলভাবে অবতরণ করেছিল আমাদের এই চন্দ্রযান 3। সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেন। কত সালে? অবশ্যই 2023-এর সময়, যে সময় এটা উৎক্ষেপণ করা হয়েছিল। 2023-এর 14ই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা অবস্থান করছে কোথায়? পরীক্ষায় অনেকবার চলেও এসেছে, অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। এখান থেকেই কিন্তু সমস্ত ধরনের রকেট বা সমস্ত ধরনের যে আমাদের মহাকাশ যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবজেক্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের এখান থেকে উৎপ্রেরণ করা হয়ে থাকে। এবং এখানে দেখে রাখবে যে পরিচালক সংস্থা রয়েছে আমাদের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এবং এই মিশনের উদ্দেশ্য ছিল চাঁদের যে দক্ষিণ মেরু রয়েছে সাউথ পোল, যেটা সফলভাবে অবতরণ করা এবং বৈজ্ঞানিক গবেষণা চালানো। তোমরা জানো চাঁদের যে সাউথ পোল রয়েছে, সেখানে কিন্তু আমাদের অন্ধকারাচ্ছন্ন একটা অঞ্চল রয়েছে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। কারণ কিন্তু এটার কারণও রয়েছে, তার কারণ চাঁদের যে রোটেশন এবং রেভলিউশন যে টাইমটা হয়, সেটা কিন্তু 27 দিন হয়ে থাকে। এই কারণে কিন্তু চাঁদের যে দক্ষিণ মেরু, সেটা কিন্তু আমরা ভিজিবল নয় আমাদের পৃথিবী থেকে। তো এই যে জায়গাটা দক্ষিণ মেরুতে অবতরণকারী, ভারত কিন্তু চন্দ্রযান 3-র মাধ্যমে সফল অবতরণ করেছে, এবং এই জিনিসটা করার জন্য ভারত সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। এর জন্য এই দিনটা স্মরণ করে রাখার জন্য আমরা 23শে আগস্ট 2023 এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই কিন্তু আমাদের যে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল। তো এই দিনটাকে মনে রাখার জন্য আমরা 23শে আগস্ট এই ন্যাশনাল মহাকাশ দিবস অর্থাৎ জাতীয় মহাকাশ দিবস এটাকে কিন্তু আমরা পালন করে আসছি। এই যে আমাদের মহাকাশে এটা পাঠানো হচ্ছে, এর কিছু গঠন প্রণালীও রয়েছে, সেটাকে ফার্স্টে আমরা দেখে নিই। যে এর প্রোপালশন যে মডিউল রয়েছে, যেটা ল্যান্ডারকে বহন করে চাঁদের কক্ষপথে পৌঁছে দেওয়া ছিল এর প্রধান কাজ, এবং বিক্রম ল্যান্ডার যেটা চাঁদের মাটিতে অবতরণ করে, এবং প্রজ্ঞান ছিল রোভারের নাম, যেটা চাঁদের মাটিতে চলাফেরা করে এবং তথ্য সংগ্রহ করে। ভারত কিন্তু প্রথম দেশ হিসাবে উঠে এসেছে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করি। ঠিক আছে, তো অবশ্যই এক্সামের জন্য আমাদের ইম্পর্ট্যান্ট এটা, যে চাঁদের দক্ষিণ মেরু বা সাউথ পোলে অবতরণকারী ভারত ফার্স্ট কিন্তু হয়ে এসেছে এখনও পর্যন্ত। তো অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে যদি ভালো লাগে ইনফরমেশান, এবং ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে রয়েছে স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমাদের প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে সামনে এক্সাম রয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম, সামনে আর আমাদের বেশি টাইম নেই। এখানে যে সমস্ত টপিকগুলো রয়েছে, টপিকগুলো একটু দেখে নাও, এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকতে পারে।
কারণ এখানে কিন্তু স্ট্র্যাটেজিকের যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের টপিকগুলো রয়েছে, টোটাল 120-র ওপর টপিকের সংখ্যা রয়েছে, যেগুলো আমাদের এক্সামে আসতে পারে বা আসছে বা এসেছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা আমাদের স্ট্র্যাটেজিকের যে পিডিএফ রয়েছে সেখানে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। বাংলা ভাষায় রয়েছে সম্পূর্ণ পিডিএফটি এবং কালারফুল দেওয়া রয়েছে, A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে, টোটাল 126টা পেজ সংখ্যা রয়েছে। অবশ্যই তোমরা যারা নিতে ইচ্ছুক এই নাম্বারটি তোমরা অবশ্যই নোট ডাউন করবে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফার্স্টে নাম্বারটিকে সেভ করবে, তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। পিডিএফের প্রাইস কত রয়েছে? 170 টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এছাড়া আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপটিকে ক্র্যাক করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আমাদের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখান থেকে আমাদের 2 নাম্বার পুরো ফিক্সড আসবে। আর এখান থেকে তোমরা যদি কমপ্লিট করতে চাও তাহলে 81টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট সংবিধান। এটা যদি তোমরা পড়ে যাও 100% আমি বলছি, যাই প্রশ্ন আসুক না কেন পুরোটাই এখান থেকেই থাকবে। শুধু এই এক্সামের জন্য নয়, সামনে SSC GD দাও, MTS দাও, সামনের অন্যান্য রেলওয়ে এক্সামগুলো দাও, NTPC দাও, গ্রুপ ডি দাও, RPF-এর এক্সাম বা অন্যান্য যে কোনো এক্সাম, আমাদের PSC-র বা আমাদের রেলের যে কোনো এক্সাম, সমস্ত এক্সামের জন্য তোমাদের এই সংবিধানের গুরুত্বপূর্ণ পিডিএফটি কাজে দেবে। অবশ্যই শেষ পর্যন্ত তোমরা পুরোটা পড়বে। আমরা আবার শেষের দিকে 300 মতো প্রশ্ন উত্তর দিয়েছি এবং প্রতিটা প্রশ্নের সাথে অতিরিক্ত তথ্য দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের প্রশ্ন যখন পড়বে তোমাদের জিনিসটা বুঝতে আরও অনেকটাই সুবিধা হয়ে যাবে। সুতরাং তোমরা কিন্তু এই সম্পূর্ণ পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নেবে। এই সম্পূর্ণ পিডিএফটা নিতে তোমাদের 110 টাকা কিন্তু মূল্য রয়েছে। এছাড়া সকলের সুবিধার জন্য কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রাচীন মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস 130 টাকার মধ্যে উপলব্ধ ছিল, সেটা তোমাদের সকলের জন্য 110 টাকা করে দেওয়া হয়েছে। তোমরা যারা যারা নিতে ইচ্ছুক 80টা পেজের মধ্যে এটাও দেওয়া রয়েছে। একদম আমরা চেষ্টা করছি অল্প পেজের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কন্টেন্ট দেওয়ার, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 100% কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে, সেই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে যাদের প্রয়োজন রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি বা কমপ্লিট ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধান, এছাড়া কমপ্লিট স্ট্র্যাটেজিকে। এই তিনটেই সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া টোটাল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা SSC এবং রেলের মতো এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা কিন্তু যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো 2025 এবং 2026-এর ক্ষেত্রে 20 টাকা প্রতি মাস হিসেবে। এবং তোমরা যদি টোটাল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। এবং 2026-এর যে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু তোমরা 15ই মোটামুটি ফেব্রুয়ারির দিকে পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু ওয়েট করতে হবে তার জন্য। এছাড়া যদি কারো জানুয়ারি মাসের সত্যি প্রয়োজন হয়, তাহলে তোমাদের যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন হয়, অবশ্যই তোমাদের জন্য একটা ক্লাসও দেওয়া রয়েছে জানুয়ারি 2026-এ, সেটা তোমরা একটু দেখতে পারো। এছাড়া আমাদের কাছে অন্যান্য যে সমস্ত রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। জিডি কনস্টেবল 2024-25-এর প্রশ্নপত্র রয়েছে। এছাড়া RPF SI রয়েছে, বায়োলজি, NTPC 2020-21 এবং 2025-এর প্রশ্নপত্র। এবং গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশালি তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইতিহাস, সংবিধান এবং স্ট্র্যাটেজিকে। এই তিনটেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সবথেকে বেশি। এগুলো কিন্তু শুধু SSC গ্রুপ সি গ্রুপটির জন্য নয়, সমস্ত এক্সামের জন্যই তোমরা কিন্তু এই তিনটে কালেক্ট করে রাখবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। ভারতের ডাক বিভাগে পিনকোড যে ব্যবস্থা, এটা কবে থেকে চালু করা হয়েছে? এই যে পিন অর্থাৎ ফুল ফর্ম কী রয়েছে? পোস্টাল ইন্ডেক্স নাম্বার। এই যে পোস্টাল ইন্ডেক্স নাম্বার, এটা কবে থেকে চালু করা হয়েছে? অবশ্যই 1972 সালের 15ই আগস্ট এই ব্যবস্থা কিন্তু ভারতীয় ডাক বিভাগে শুরু করা হয়েছিল। পরবর্তী আমরা দেখব। আচ্ছা, এখানে ফুল ফর্মটা দেখে রাখবে। পোস্টাল ইন্ডেক্স নাম্বার রয়েছে, এর ফুল ফর্ম 6টি সংখ্যার হয়ে থাকে এই পিনকোড। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম গানটি প্রথম 2 ছত্র জাতীয় কংগ্রেসের কত সালের অধিবেশনে জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে গ্রহণ করা হয়েছিল? অবশ্যই আমরা জানি 1937 সালে এটা কিন্তু প্রথম গ্রহণ করা হয়েছিল। আর এই গানটা প্রথম কিন্তু গাওয়া হয়েছিল, কে গেয়েছিলেন? 1896 সালের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি নিজে কিন্তু এই গানটি গেয়েছিলেন। এবং এর সম্পর্কে এটাও দেখে রাখবে যে গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে, যেটা 1896 সালের প্রথম গাওয়া হয়েছিল, গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর এই গানটিকে কিন্তু আমাদের জাতীয় হিসাবে কিন্তু মেনে নেওয়া হয়েছে কবে? অবশ্যই 24শে জানুয়ারি 1950-এ। নেক্সট প্রশ্ন, মুর্শিদাবাদের হাজারদুয়ারি এটা কে তৈরি করেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে নবাব নাজিম হুমায়ুন শাহ। তিনি কিন্তু মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি রয়েছে এটি কিন্তু তিনি তৈরি করেছেন। পরবর্তী প্রশ্ন,
সমুদ্রগামী জাহাজের যে পাইপলাইনে মরিচা রোধ করার জন্য কী যুক্ত করা হয়? অবশ্যই সমুদ্রগামী যে সমস্ত জাহাজ রয়েছে তার পাইপলাইনে মরিচা যাতে না ধরে তার জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা ম্যাগনেসিয়াম ব্লক। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি 1976 সালে যুক্ত করা হয়েছে? তো 1976 সালের যে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে কিন্তু শুধুমাত্র তিনটে শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল আমাদের প্রস্তাবনাতে। অর্থাৎ আমাদের সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল রয়েছে সেটা একবারই কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এখনও পর্যন্ত 1976 সালের 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেখানে প্রধানত তিনটে শব্দকে যুক্ত করা হয়েছিল, যার মধ্যে অপশানে রয়েছে একটা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ যেটা আমাদের রয়েছে, সেকুলার রয়েছে, ইন্টিগ্রিটি রয়েছে এবং রয়েছে আমাদের ধর্মনিরপেক্ষ। এই তিনটে শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল আমাদের 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক কোনটি? নিচে কোনটা রয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক? অবশ্যই আমাদের অপশানে রয়েছে বি নাম্বার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি হচ্ছে আমাদের ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যেটা 1 এপ্রিল 1935 সালে, এটা 1934 সালের যে আইন, সেই আইন অনুসারে 1935 সালে এই ব্যাংক কিন্তু তৈরি করা হয়েছিল, যার জাতীয়করণ হয়েছিল আমাদের 1 জানুয়ারি 1950-এ। ঠিক আছে, 1949 এটা কিন্তু আমাদের জাতীয়করণ হয়েছিল এবং এর হেডকোয়ার্টার অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাইতে। পরবর্তী প্রশ্ন আছে, হিন্দোলা মহল এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? তো হিন্দোলা মহল এটি অবস্থান করছে ভারতের মধ্যপ্রদেশে মান্ডু যে অঞ্চল রয়েছে সেখানে। এটি গিয়াসউদ্দিন খলজির রাজত্বকালে নির্মিত হয়েছিল, এটাও দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছেন, অর্থাৎ কংগ্রেসের কোন আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছেন, অর্থাৎ কে বলেছেন আর কি? সঠিক অ্যান্সার হবে অবশ্যই স্যার সৈয়দ আহমেদ খান। তিনি অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছিলেন কংগ্রেস আন্দোলনকে। অবশ্যই এখানে আমাদের দেখে নিতে হবে, এই যে আমাদের স্যার সৈয়দ আহমেদ খান রয়েছেন, ইনি কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, শাসনতন্ত্রের বা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকার কে রয়েছেন? অবশ্যই আমাদের সংবিধানের যে চূড়ান্ত ব্যাখ্যাকর্তা যিনি রয়েছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কারণ আমাদের সংবিধানে যখন কোনো এমন পরিস্থিতি তৈরি হয় যে আমরা কোনো আর্টিকেল সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আমাদের দুই ধরনের মতামত চলে আসছে, সেক্ষেত্রে সেটাকে কিন্তু স্পেসিফিক্যালি একদম ক্লিয়ার কিন্তু করে দিয়ে থাকে আমাদের ভারতের সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক বা গার্জিয়ান অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়ে থাকে, চূড়ান্ত ব্যাখ্যাকর বলা হয়ে থাকে এই সুপ্রিম কোর্টকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়? মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়? সাধারণ অর্থে মুদ্রাস্ফীতি হলো এমন একটি টার্ম, এটা অর্থনৈতিক একটি টার্ম রয়েছে, যখন কিন্তু আমাদের হাতে টাকা পয়সা কম এবং বাজারে জিনিসপত্রের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেই ধরনের যে পরিস্থিতি যখন তৈরি হয়, সেটাকেই সাধারণ অর্থে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, অবশ্যই অর্থনীতিতে মূল্য স্তর বৃদ্ধি, অপশান নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস ইনি কোন দেশের নাগরিক রয়েছেন? অবশ্যই তিনি বর্তমানে কিন্তু রয়েছেন আমাদের রাষ্ট্রসংঘের মহাসচিব রয়েছেন এবং তিনি কিন্তু পর্তুগাল থেকে বিলং করছেন, এটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং তিনি কততম রয়েছেন? তিনি কিন্তু রয়েছেন আমাদের 9তম মহাসচিব, বর্তমানে 9th মহাসচিব পদে রয়েছেন এই অ্যান্তোনিও গুটেরেস, যিনি পর্তুগালের প্রধানমন্ত্রীও ছিলেন এর আগে। পরবর্তী প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোন দেশে অবস্থান করছে? তো এটা আমরা জানি যে বৃহত্তম যে প্রবাল প্রাচীর রয়েছে সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড নামক যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রধানত এটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিউরোপ্যাথি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো নিউরোপ্যাথি যেটি রয়েছে অবশ্যই ভিটামিন বি12, যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন, এর অভাবে কিন্তু হয়ে থাকে নিউরোপ্যাথি, এই রোগ লক্ষণটি প্রকাশ পায়। আমরা দেখে নেব ভিটামিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। যেমন ভিটামিন এ রয়েছে, যার রাসায়নিক নাম রয়েছে রেটিনল, এর অভাবে রাতকানা, চোখে শুকিয়ে যাওয়া, অর্থাৎ চোখের যে আমাদের তরল রয়েছে সেটা শুকিয়ে যাওয়া বা ত্বক শুষ্ক হওয়া এই ধরনের হয়ে থাকে। ভিটামিন ডি, যার রাসায়নিক নাম রয়েছে ক্যালসিফেরল, এর অভাবে রিকেটস এবং অস্টিওম্যালেশিয়া হয়ে থাকে, হাড় নরম এবং দুর্বল হয়। ভিটামিন ই, যার রাসায়নিক নাম রয়েছে টোকোফেরল, এর অভাবে পেশি দুর্বলতা, স্নায়বিক সমস্যা দেখা যায়।
পরবর্তী রয়েছে ভিটামিন কে, যার রাসায়নিক নাম রয়েছে ফাইলোকুইনন। এর অভাবে রক্ত জমাট বাঁধতে দেখা যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণও কিন্তু হয়ে থাকে। পরবর্তী রয়েছে ভিটামিন সি, এর রাসায়নিক নাম রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং এর অভাবে আমরা স্কারভি, মাড়ি থেকে রক্ত পড়া বা ক্ষত শুকাতে দেরি হওয়া এই ধরনের সমস্যা হয়ে থাকে। পরবর্তী রয়েছে ভিটামিন বি1, যার রাসায়নিক নাম রয়েছে থায়ামিন। এর অভাবে বেরি স্নায়ু দুর্বলতা এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা যায়। পরবর্তী রয়েছে ভিটামিন বি2, যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। এর অভাবে মুখে ঘা বা চোখ লাল হওয়া এটা কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী রয়েছে ভিটামিন বি3, যেটা রয়েছে নিকোটিনিক অ্যাসিড। এর অভাবে প্লেগরা, ত্বকে দাগ এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা যায়। পরবর্তী রয়েছে ভিটামিন বি5, যার রাসায়নিক নাম রয়েছে প্যান্টাথেনিক অ্যাসিড। এর অভাবে ক্লান্তি, মাথা ব্যথা এবং হজমের সমস্যা হয়ে থাকে। অবশ্যই তোমরা যে সমস্ত এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে না, শুধু এই টপিকটা বলে নয়, এই ধরনের যত টপিক রয়েছে সব আমরা আমাদের স্ট্যাটিক জিকের পিডিএফের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে থেকেই ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, মানে এর কোনো কিছু বাদ দেওয়ার মতো নেই। তোমরা যে কোনো এক্সাম দাও তোমরা কিন্তু অবশ্যই স্ট্যাটিক জিকেটা নিয়ে রাখবে এবং কমপ্লিট ইতিহাস এবং তার সাথে কমপ্লিট ভারতের সংবিধান। এখান থেকে প্রশ্ন তোমাদের প্রতিটা এক্সামেই চলে আসে। চলো, পরবর্তী আমাদের রয়েছে ভিটামিন বি6, যার রাসায়নিক নাম রয়েছে পাইরিডক্সিন। এর অভাবে কিন্তু আমাদের রক্তাল্পতা, স্নায়বিক সমস্যা হয়ে থাকে। ভিটামিন বি7, যার রাসায়নিক নাম রয়েছে বায়োটিন। এটা কিন্তু আমাদের চুল পড়ার হাত থেকে রক্ষা করে, আমাদের ত্বকের যে ফুসকুড়ির মতো যে সমস্যা হয়ে থাকে সেগুলো ঠিক করে দেয়। পরবর্তী রয়েছে ভিটামিন বি9, এর অভাবে আমাদের রক্তাল্পতা বা গর্ভাবস্থায় শিশুর যে জন্মগত যে ত্রুটি রোগ লক্ষণগুলো আমরা দেখতে পাই। এর রাসায়নিক নাম কিন্তু ফলিক অ্যাসিড, ঠিক আছে, যেটা সবথেকে বেশি আমরা পালং শাকটাকে এই সমস্ত জিনিসে পেয়ে যাই। ভিটামিন বি12 রয়েছে, যেটা হচ্ছে সায়ানোকোবালামিন। এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া বা স্নায়বিক যে সমস্ত রোগ লক্ষণগুলো রয়েছে সেগুলো প্রকাশ পায়। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয় কোন এককে? যদি তোমাদের প্রশ্নগুলো ভালো মনে হয় এবং উত্তরগুলো ভালো হয় তো অবশ্যই তোমরা কিন্তু সকলে লাইক করে দেবে, ঠিক আছে। আর এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্ট অবশ্যই ফলো করবে। সেখানে কুইজ ফরম্যাটে গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয়ে থাকে কোন এককে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ন্যানোমিটার। ন্যানোমিটারের মাধ্যমে মাপা হয় এবং সবথেকে ক্ষুদ্রতম যে আমাদের দৈর্ঘ্য মাপার একক সেটা হচ্ছে আমাদের অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমের মাধ্যমেও কিন্তু আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। আমরা এই সমস্ত সম্পর্কে দেখে নেব। যেমন থার্মোমিটারের মাধ্যমে কিন্তু দেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এটা ব্যারোমিটার রয়েছে, বায়ুর চাপ মাপার জন্য আমরা প্যারামিটার ব্যবহার করি। আর যদি বলা হয় গ্যাসের চাপ, তো গ্যাসের চাপ মাপার জন্য আমরা ব্যবহার করি ম্যানোমিটার। পরবর্তী রয়েছে আমাদের হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বাতাসের যে আর্দ্রতার পরিমাণ সেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এছাড়া রয়েছে অ্যামমিটারের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহের মাত্রা ব্যবহার করা হয় এবং ভোল্টমিটারের মাধ্যমে কিন্তু বৈদ্যুতিক যে ভোল্টেজ সেটাকে পরিমাপ করা হয়ে থাকে। এই সমস্ত মেজারমেন্ট যে যন্ত্রগুলো রয়েছে তাদের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন রয়েছে এফডিআই এর অর্থ কী রয়েছে, অর্থাৎ এর ফুল ফর্মটা কী? তো এফডিআই, যেটার ফুল ফর্ম হয়ে যাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, পাথরের ফাটলে জন্মানো যে উদ্ভিদ রয়েছে তাকে কি বলা হয়? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে চ্যাসোফাইট। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এর সাথে তোমরা দেখে রাখবে যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, সাধারণত যে সমস্ত উদ্ভিদ সেগুলোকে বলা হয়ে থাকে হ্যালোফাইট। এমন উদাহরণ রয়েছে যেমন আমাদের সুন্দরী, গরান, গেওয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের লবণাক্ত যে সমস্ত মৃত্তিকা রয়েছে সেখানে এগুলো জন্মায়। আবার এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন জরায়ুজ অঙ্কুরোদ্গম রয়েছে, এদের কিন্তু ঠ্যাসমূল দেখা যায় বা এদের শ্বাসমূলও কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থান করছে? তো চিল্কা হ্রদ এটা ভারতের বৃহত্তম তথা সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন, যেটা অবস্থান করছে ভারতের ওড়িশা রাজ্যে। অবশ্যই অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত কেলভিনের সাথে সমান হয়? অবশ্যই 100 ডিগ্রি যে সেলসিয়াস স্কেলে 100 সেটা কিন্তু ইকুয়াল হয়ে যায় তার সাথে 273 আমাদের কিন্তু অ্যাড করতে হয় কেলভিন স্কেলে সেটাকে প্রকাশ করার জন্য। সুতরাং 373 আমাদের রাইট অ্যান্সার হবে। তার কারণ হচ্ছে আমাদের যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক সেটা কত হয়ে থাকে? অবশ্যই 273।
পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রিজম দ্বারা সাদা আলোর বিচ্ছুরণে কোন রঙের আলোর বিচ্ছুরণ সর্বনিম্ন হয়? এখান থেকে দুটো প্রশ্ন আমাদের প্রধানত হয়ে থাকে। প্রিজমের মাধ্যমে যখন কোনো সাদা আলোকে বিচ্ছুরণ করা হয় তখন সেখানে কিন্তু টোটাল 7টা রঙের আলোয় সেটা বিভক্ত হয়। কি কি? বেনি আসহ কলা, সেই কথাটা হয়তো তোমরা সকলেই শুনেছ। এবং এখানে কিন্তু যে আলোর বিচ্ছুরণ হয়ে থাকে, এখানে সর্বনিম্ন বিচ্ছুরণ হয়ে থাকে লাল বর্ণের আলোর, এবং সর্বোচ্চ যে বিচ্ছুরণ হয়ে থাকে সেটা বেগুনি বর্ণের আলোর কিন্তু বিচ্ছুরণ হয় সব থেকে বেশি। সুতরাং আমাদের সর্বনিম্ন জিজ্ঞাসা করা হয়েছে, তো লাল কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমরা এখানে দেখে নেব যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি রয়েছে এবং এর জন্য এর বিচ্যুতি বা বিচ্ছন্ন সবচেয়ে কম হয়ে থাকে। আর এই জন্যই কিন্তু আমরা রাস্তার যে স্ট্রিট লাইট বা আমরা যে কোনো ইন্ডিকেটার ব্যবহার করার ক্ষেত্রে গাড়ির, সেখানে আমরা লাল রঙটা বেশি ইউজ করি। এছাড়া কোনো ট্রেনের যে তোমরা সিগন্যাল দেখবে সেখানেও লাল রঙটা বেশি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্লবতার ধারণা কে দেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, প্লবতার ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী আর্কিমিডিস। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোষের তড়িৎচালক বলের একক কী? তো অবশ্যই কোষের যে তড়িৎচালক বল রয়েছে যার এসআই ইউনিট রয়েছে ভোল্ট। এবং এখানে কিন্তু দেখে রাখবে অ্যাম্পিয়ার হলো বিদ্যুৎ প্রবাহের একটি একক এবং ওহম হলো রোধের একক, আর ওহম সেন্টিমিটার হচ্ছে রোধাঙ্কের। পরবর্তী রয়েছে 1857 সালের বিদ্রোহের কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন? অর্থাৎ 1857 সালের বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন? অবশ্যই ভি.ডি. সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। তিনি কিন্তু 1857 সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত তিনি করেছেন। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী আমরা দেখে নেব যে রাশি আচ্ছা, এখানে তোমরা একটু দেখবে পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়েছিল এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ভারতের যে জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে। বোম্বাই যেটা বর্তমানে মুম্বাইতে অবস্থান করছে, এটার গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এর প্রথম অধিবেশন হয়েছিল সাল 1885-তে। এর সম্পর্কে আমরা একটু দেখে নেব। আর এই সম্পর্কে তোমাদের বলে রাখি, ডিটেল ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যে পিডিএফটা আমরা প্রোভাইড করছি, সেখানে ভারতের জাতীয় সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আমাদের যে পিডিএফ রয়েছে সেখানে প্রোভাইড করেছি। তোমরা যদি তোমাদের বলছি, ভারতের সংবিধান এবং কমপ্লিট ইতিহাস এবং কমপ্লিট স্ট্র্যাটেজিকে এই তিনটে যারা নেবে, তোমাদের সামনে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে তোমরা যে কোনো এক্সাম দাও, এই সমস্ত পিডিএফে যা প্রশ্ন উত্তর থাকবে সব কটা তোমরা যতবার পারবে মুখস্থ করবে। তারপর তোমরা যে কোনো প্রশ্ন উত্তর বা যে কোনো প্রশ্ন উত্তর দাও, কোনো কুইজ দাও বা কোনো এক্সাম দাও, তোমাদের কোনোটাই কিন্তু এখান থেকে আটকাবে না। তো এখানে দেখে নাও, ভারতের জাতীয় কংগ্রেস যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 28 ডিসেম্বর 1885 সালে, যেটা বর্তমানে মুম্বাইতে অবস্থান করছে। এই শহরে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। ঠিক আছে, এটা প্রতিষ্ঠাতা কে করেছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম এবং দাদাভাই নওরোজি। অ্যালান অক্টাভিয়ান হিউম এবং দাদাভাই নওরোজি এনারা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষ করে তোমাদের অপশানে পরীক্ষায় থাকবে অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, আর এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে, এটাও মনে রাখবে। লর্ড ডাফরিন কিন্তু ছিলেন এই আমাদের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। এবং এটা প্রথম সভাপতি কে ছিলেন? অবশ্যই উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন এর প্রথম সভাপতি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে। এর সাথে তোমাদের আরেকটা কথা বলে দিই, এর সাথে তোমরা দেখে রাখবে যে স্বাধীনতার প্রাক্কালে কে ছিলেন, অবশ্যই পরীক্ষায় চলে আসে, সেটা অবশ্যই তোমরা বলে দেবে কমেন্ট সেকশানে, তোমাদের জন্য থাকছে এই প্রশ্নটা। এছাড়া এর সাথে আরেকটা দেখে রাখবে যে 1924 সালে কিন্তু মহাত্মা গান্ধী তিনি বেলগাম অধিবেশনে প্রথম এবং শেষবার কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন, এটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যদি বলা হয় প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে শ্রীমতী অ্যানি বেসান্ত, তিনি কিন্তু প্রথম মহিলা সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের। যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদেরকে অবশ্যই সরোজিনী নাইডু, যিনি কিন্তু ছিলেন প্রথম মহিলা ভারতীয় সভাপতি। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, যেগুলো তোমাদের বলা হলো। এবং বাদবাকি যে সমস্ত গুরুত্বপূর্ণ আরও কিছু অনেক প্রশ্ন রয়েছে, শুধু এটুকু নয়, জাতীয় কংগ্রেস থেকে অনেক প্রশ্ন আসে, সেগুলো সবই আমরা আমাদের পিডিএফে দিয়েছি। এছাড়া যদি তোমাদের মনে হয় আমাদের পিডিএফের এখন প্রয়োজন নেই, তাহলে তোমরা ইউটিউবে চলে যাবে এবং সার্চ করবে
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এইভাবে সার্চ করলে তোমরা ডাইরেক্ট কিন্তু 50 মিনিটের কাছাকাছি একটা ক্লাস রয়েছে, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 40-50 এরকম সামথিং হবে, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো থাকে, অবশ্যই যদি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে নাও, কারণ এই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এছাড়া ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে অবশ্যই। টেলিগ্রামে গুরুত্বপূর্ণ যে সমস্ত বাদবাকি ইনফরমেশান তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। ঠিক আছে, আর এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা ক্লাসটা তোমাদের প্রোভাইড করি। সুতরাং এর মধ্যে যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা তোমরা নিয়ে নেবে তোমাদের প্রয়োজন মতো। এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারটা ফার্স্টে সেভ করবে, তারপর তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।